হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা পড়বো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ঔপনিবেশিক যুগ এবং বাংলার স্বাধীনতা সংগ্রাম। এটা হচ্ছে তোমাদের 12 পৃষ্ঠায় রয়েছে। তো 12 পৃষ্ঠার 1 নাম্বার সৃজনশীল আমরা, এবং নিজেকে সংক্ষিপ্ত প্রশ্ন 4টা দেওয়া আছে, চারোটা পড়বো। তো আমরা প্রথমেই অবশ্যই উদ্দীপকটা পড়ে নিব, তারপর গিয়ে প্রশ্নে যাব। উদ্যোগ বলা হয়েছে, নবীনপুর শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকার ফলে, নবীনপুর বলতে একটা গ্রামের নাম এটা বা এলাকার নাম। এলাকাবাসী সর্বক্ষেত্রে অনগ্রসর ছিল। অনগ্রসর মানে কি? সবার থেকে পিছিয়ে ছিল সবাই, যেহেতু শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিল। উক্ত এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত হয়। কয়েক বছরের ব্যবধানে উক্ত এলাকার মানুষ সচেতন হয়ে ওঠে। কি জন্য? শিক্ষার আলো পাইছে এই জন্য। এলাকার শিক্ষিত নারীর রায়হানা, ওকে, নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। শিক্ষিত নারীর রায়হানা, ওনাকে নিয়ে নিশ্চয়ই কিছু লিখতে হবে আমাদেরকে, নাহলে ওনার নাম মেনশন করতো না এখানে। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে তোমরা প্যাসেজটা পড়ে তারপর সৃজনশীল আসছো। কারণ যারা প্যাসেজ পড়বা না তারা সৃজনশীল 50টা পড়লেও কিছু বুঝবা না, ওই মেইন স্টোরিটা ধরতে পারবা না, গোড়া কথা স্টোরি। তো তোমাকে ইতিহাসটা পড়ে আসতে হবে। উপনিবেশিক যুগের মিনিমাম 10 পৃষ্ঠার একটা ইতিহাস আছে, এমনিতে একবার পড়ে আসো। কিছু না বুঝলে একবার পড়ে আসো, শুধুমাত্র সালগুলো মাথায় রাখবা, কোন সালে কি ঘটনা ঘটছে এগুলো হাইলাইট করে রাখবা, দ্যাটস ইট। এরপরে এখান থেকে তুমি কনভার্ট করতে পারবা আর কি, উদ্দীপকের সাথে মিলিয়ে মিলিয়ে এগুলো লাইনগুলো কনভার্ট করবা জাস্ট, ওকে। আর ক নম্বর প্রশ্ন বলছে, ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন কে? ঠিক আছে, উত্তর হবে ক নম্বরে। আমি তোমার জন্য উত্তর রেডি করে রাখছি এখানে। ভারতে প্রথম ভাইসরয় নিযুক্ত হন লর্ড ক্যানিং, ওকে। এবং পরবর্তী খ নম্বরে বলা হয়েছে, বাংলা 1176 সনে এই দেশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দেয় কেন? 1176 সনে, ওকে। তাহলে 1765 সালে এনে কত বলছে? 1176, ওকে। 1776, ঠিক আছে, ওকে। 1765 সালে 1765 সালে লর্ড ক্লাইভ আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করলে এই বিস্তীর্ণ অঞ্চলের রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় এবং প্রশাসনীয় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। কাদের কর্তৃত্ব? ইংরেজরা মানে সবকিছু দখল করে ফেলে। ঠিক আছে, 1765 সালে কথা বলতেছে এটা। রাজস্বের দায়িত্ব পেয়ে, রাজস্ব মানে কি? ট্যাক্স। আমরা যে সরকারকে ট্যাক্স দিই, ভর্তুকি, ওটা বলে, আর রাজস্ব বলে এটাকে। দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা, ওই কর যেটা বললাম, করকে ইংলিশে বলে ট্যাক্স বা ভ্যাট। তোমরা নাম শুনছো না? প্রত্যেকটা প্রোডাক্ট কেনার সময় আমাদের ট্যাক্স অথবা ভ্যাট সরকারকে দিতে হয়। তো ইংরেজরা যখন আমাদের এখানে শাসন করছে, তারা আমাদের প্রজাদের মানে আমাদের উপরে কি করছে? প্রচুর প্রচুর পরিমাণে করের বোঝা চাপাই দিছে আমাদের উপর। প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কি অনেক হিউজ পরিমাণ টাকা দেওয়া লাগতো, এরকম আর কি। বোঝা চাপিয়ে দেয়, চাপিয়ে তা আদায় ব্যাপক চাপ সৃষ্টি করছিল। এর উপর ইংরেজি 1768 সাল থেকে 3 বছরের অনাবৃষ্টির ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। মূলত এই দুটি কারণে 1176 সনে দুর্ভিক্ষ দেখা দেয়, যা 76-এর মনন্তর, বাংলা সন অনুযায়ী 1176। ভালো করে খেয়াল করো, 1765 হচ্ছে ইংরেজি সাল, ঠিক আছে? মানে এখন বর্তমানে কত, 2026 না? একইভাবে এরকম পিছিয়ে পিছিয়ে যদি আমি যাই, 1900, তারপর 1800, তারপর 1700, তাহলে 1765 ইংরেজি সন। কিন্তু আমাদের প্রশ্নে বলছে কত? 1176 সন। 1176 সন এটা বাংলা হিসেব করছে। বাংলা সাল বর্তমানে কত চলতেছে আমি ঠিক জানি না, বাংলা যত চলতেছে মানে এটা বাংলা হিসাব করছে আর কি, এই জন্য 1176। কারণ আমাদের বাংলা একটা হিসাব হয়, ইংরেজিতে আমরা হিসাব হয়, আরবিতে হিসাব হয়। আমরা সবসময় ইউজ করি কি? ক্যালেন্ডার। ইংরেজিতে ইউজ করি আমরা। মনে করো এখন 2026 চলতেছে, এরকম। কথা বুঝে আসছে? তো ঘটনা ঘটে মূলত 1768 সালে, ঠিক আছে। তো এটা বাংলায় কনভার্ট করলে হয় 1176 সন নামে পরিচিত। আই থিঙ্ক তোমরা বুঝছো। পরবর্তীতে গ নম্বরে বলা হয়েছে, উদ্দীপকে বর্ণিত উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো 19 শতাব্দীতে বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল? উদ্দীপকে বর্ণিত পরিস্থিতি মানে কি? উপরে যে আমরা উদ্দীপকটা পড়ছি, কিছু একটা তো বুঝছি ওখান থেকে, যে অশিক্ষিত ছিল, প্রভাবশালীরা এসে কি শিক্ষিত করছে মানুষজনকে। তো এটা 19 শতাব্দীতে আমরা কি বাংলায় কিসের উদ্ভব ঘটেছিল? সেম ঘটনা কি কোথায় ঘটছে নাকি ব্যাখ্যা করতে বলতেছে আমাদেরকে। তাহলে আমি বলতে পারি, ঘুরে গেলে জুম আউট করা লাগে। উদ্দীপকে বর্ণিত পরিস্থিতির মতো 19 শতাব্দীতে বাংলার নবজাগরণের উদ্ভব ঘটেছিল। কিসের উদ্ভব ঘটেছিল? নবজাগরণের। এই লাইনটা লিখতে পারলে 1 নাম্বার। নবজাগরণের উদ্ভব ঘটেছিল। উদ্দীপকে বর্ণিত নবীনপুর এলাকায় স্থানীয় প্রভাবশালী ও সম্পদশালী এক ব্যক্তির উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ প্রতিষ্ঠিত হয়।
ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো কি হয়, প্রজ্বলিত হয়। অপরদিকে শিক্ষিত নারী রায়হানা নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। এতটুকু পর্যন্ত পুরো উদ্দীপকের কথা। উদ্দীপকের কথা বলার পরে এবার উদ্দীপকের সাথে আমাদের মিল কোথায় রয়েছে, আমাদের প্যাসেজের সাথে বা আমাদের ইতিহাসের সাথে সেটা বের করতে হবে। এই পরিস্থিতির সাথে ঊনবিংশ শতাব্দীর বাংলার পরিস্থিতির তুলনা করলে বলা যায় যে ইংরেজদের সহযোগিতায় রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনুরূপ ভূমিকা পালন করে। রাজা রামমোহন রায় এবং কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজদের সহযোগিতায় একই ভূমিকা পালন করছে। ঠিক আছে, দেখি আমরা করে সমাজ সংস্কারে যথেষ্ট অবদান রেখেছিলেন। মানে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজকে পরিবর্তন করার জন্য এই যে উদ্দীপকের মতো প্রভাবশালী দুইজন এসে সব স্কুল প্রতিষ্ঠান করে দিছে। রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেম কাজ করছে, মানে সমাজের সংস্কারের জন্য আর কি। সেই সময় ইংরেজদের দ্বারা প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মানুষের মধ্যে নতুন নতুন চেতনার স্ফুরণ ঘটতে থাকে। ইংরেজরা এসে মানে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান আহ গঠন করছে, এখানে সবাইকে শিক্ষিত করতে যাচ্ছিল, তো তারা তো তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এটা করছে, বুঝলো না? বহুকালের প্রচলিত বিশ্বাস, ধ্যান ধারণা, নানা সংস্কার কুসংস্কার মানে বিধান সম্পর্কে তাদের মনে সংশয় ও প্রশ্ন থাকতে থাকে। কাদের মনে? বাংলার মানুষদের মনে, কারণ তারা তো ছিল অশিক্ষিত। ইংরেজরা এসে টুকটাক শিক্ষিত করতেছিল, তো শিক্ষিত করার পরে তারা তো ভাবতেছে কিরে আমরা কি করতেছিলাম এতদিন, আমরা তো কিছুই জানি না, এরকম। হিন্দু সমাজ থেকে সতীদাহের মতো প্রথার বিরুদ্ধে রীতিমতো আন্দোলন শুরু হয়। সতীদাহ, তারপর হচ্ছে কি বিধবা বিবাহের পক্ষে মত তৈরি হয়। বিধবা বিবাহের পক্ষে মত তৈরি হয়, মানে বিধবাদেরকে আর কেউ বিয়ে করতো না তখন। বিধবা মানে বুঝো তো, মানে যাদের স্বামী মারা গেছে তাদেরকে বিধবা বলা হয়। তো তখনকার যুগে বিধবা যাদের স্বামী মারা গেছে তাদেরকে মূল্যায়ন করা হইতো না। এমনকি এমন যুগ গেছে যে কি স্বামী মারা গেলে স্বামীর সাথে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হইতো মহিলাদেরকে। তেমনও যুগ গেছে, তো এগুলো পরিবর্তন করে। ঠিক আছে, বিবাহের মতো মত পক্ষ তৈরি হয়, মানে কি বিধবা যারা তারা চাইলে আবার বিয়ে করতে পারবে, এরকম একটা মত তৈরি হয় তখন। সর্বোপরি বাংলায় এক নবজাগরণ সৃষ্টি হয়। তো এখানে কিন্তু ইংরেজদের বিরুদ্ধে অত বেশি কিছু লেখা নাই বা হাবিজাবি.com কিছু লেখা নাই। শুধুমাত্র খেয়াল রাখবা, বাড়তি কিছু লিখবে না। ওরা যেটা জানতে চাচ্ছে সেটা, ওরা আমাদের কাছে জানতে চাচ্ছিল কি উদ্দীপকের ঘটনা এটার সাথে মানে এক সিমিলার কোনটা ঘটনা, সিমিলার কি সিমিলার জিনিসগুলো লিখছে, শুধুমাত্র যে এই জায়গা মিল আছে। অমিলগুলো লেখার দরকার নাই, কারণ আমাকে উদ্দীপকে অমিল লিখতে বলছে, মিল বলা নাই। আমি যদি ইংরেজদের বদনাম শুরু করি এখানে লম্বা হিসাব, ইংরেজরা তো অনেক কিছু করছে, তো এটা এখানে এখানে কাজ আসবে না এটা। ঠিক আছে, তুমি মনে করতে পারো নাম্বার পাবো লিখে দিই না, তোমাকে যতটুকু জানতে চাওয়া হয়েছে ঠিক অতটুকু লিখবা, যেটা যেটা এখানে জানতে চাচ্ছে শুধুমাত্র। গোরাম্বারে বলছে রায়হানার, ওই বললাম আমি রায়হানার কথা, রায়হানার মতো শিক্ষিত নারীর জন্যই এদেশের নারী শিক্ষার পথ সুগম হয়েছে। উক্তিটি যথার্থতা নিরূপণ করো। রায়হানের মতো শিক্ষিত নারীর জন্য এদেশে নারী শিক্ষার জাগরণ ঘটেছে, এরকম কিছু। তাহলে রায়হানার মতো শিক্ষিত নারীর জন্য এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়। প্রশ্ন উক্তিটি যথার্থ। ঠিক আছে, উক্তিটি কি যথার্থ? দেখি উদ্দীপক উল্লেখিত রায়হানা একটা মহিলা নারী শিক্ষক মেবি বিষয়ে, নারী শিক্ষার বিষয়ে এলাকাবাসীকে সচেতন করে তোলেন। নারী শিক্ষা মানে কি, মানে মেয়েদেরকেও পড়াইতে হবে এমন কিছু আর কি। আগের কালে তো মেয়েদেরকে পড়াইতো না, শুধুমাত্র ছেলেদেরকে পড়াইতো। মধ্যযুগে সামাজিক অনুশাসন বিধিনিষেধের দাপটে বাঙালি নারী সমাজ ব্যাপকভাবে পিছিয়ে ছিল। মানে বাঙালিদের নারী সমাজ কি পিছিয়ে ছিল, মানে পড়ালেখা করাতো না ওদেরকে, শুধুমাত্র ছেলেরা পড়তো। কিন্তু এদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর ইংরেজরা তাদের শাসন পাকাপোর পাকাপোর করার লক্ষ্যে এই দেশীয়দের মধ্য থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত একটি অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয়। তাই ইংরেজরা এদেশে বেশ কিছু আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করছিল সেই সময়কালে। ঠিক আছে, আর ইংরেজরা কি এখানে কি করছিল, মানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছিল যেন বাংলা মানুষ পড়ালেখা করতে পারে। তবে ওরা এটা করছে ওদের উদ্দেশ্য হাসিল করার জন্য, আর কিচ্ছু না, ওরা শাসন করার জন্য। ইংরেজদের পাশাপাশি প্রভাবশালী ও সম্পদশালী ব্যক্তিরাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রভাবশালী বলতে কি বাঙালিদের মধ্যে ধনী ব্যক্তি ছিল না, ওদেরকে প্রভাবশালী বলতেছে আর কি। কি বলছে, প্রতিষ্ঠা করে ধীরে ধীরে এলাকার মানুষের মধ্যে শিক্ষার আলো প্রজ্বলিত করেন। ফলে এলাকার মানুষের মাঝে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি পায়। নারী সমাজ তখনও সচেতন হয়ে উঠতে পারেনি, মানে নারীরা তখনও অনেক পিছিয়ে ছিল। কিন্তু এই সময় কতিপয় শিক্ষিত নারীর প্রচেষ্টায় নারীদের মাঝে আস্তে আস্তে সচেতনতা বৃদ্ধি পেতে থাকে। কিন্তু তখনকার সময় তো টুকটাক কিছু শিক্ষিত নারী ছিল, ওরা অনেক চেষ্টা করছে কি নারীদেরকে সামনে নিয়ে আসার জন্য, তো ওদের প্রচেষ্টায় নারীরা আস্তে আস্তে সচেতন হয়েছে, এটা বলতে যাচ্ছে। তাদের প্রচেষ্টায় দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য বিভিন্ন স্কুল প্রতিষ্ঠিত হয়, বিশেষ করে বিভিন্ন স্থানে বালিকা বিদ্যালয় গড়ে ওঠে, গার্লস স্কুল, তাই না? তোমরা এখন অনেকে গার্লস স্কুলে পড়ো না, এমন আর কি। নারীরা বুঝতে পারে নিজেদের নিজেদের তথা সমাজের সার্বিক উন্নতির জন্য তাদের শিক্ষা গ্রহণ করা দরকার বা প্রয়োজন। তাই নারীরা শিক্ষা গ্রহণ করার প্রতি আগ্রহী হয়ে ওঠে, যে আমরাও শিক্ষিত হব ছেলেদের মতো, পুরুষদের মতো।
তাহলে উপযুক্ত আলোচনা আলোকে আমরা বলতে পারি যে রায়হানার মতো শিক্ষিত নারীর জন্য এদেশে নারী শিক্ষার পথ সুগম হয়। কারণ ওই রায়হানার মতো শিক্ষিত নারীরা তখনকার আমলে, ইংরেজদের আমলে, এরকম নারী, যেসব নারীরা পিছিয়ে ছিল তাদেরকে সামনে আনার অনুপ্রেরণা যোগায় যে পড়ালেখা করতে হবে, শুধু বসে থাকলে হবে না, তাই না? আজকে তোমরা এই জন্য পড়তে পারতেছো হয়তো, যারা নারী আছো আর কি, মেয়ে আছো আর কি। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বরে বলা হয়েছে ইংরেজি শাসনকে ঔপনিবেশিক শাসন কেন বলা হয়? এটা প্রশ্ন আসতে পারে না, আমরা ঔপনিবেশিক কেন বলবো, এটাকে ইংরেজ শাসন কেন বলবো না? আমরা উত্তরটা দেখে নিই। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ইংরেজ শাসনকে ঔপনিবেশিক শাসন বলা হয় কারণ ইংরেজরা বাংলা এবং পরবর্তীতে ভারতীয় উপমহাদেশকে সামরিক শক্তি ও কূটনীতির মাধ্যমে দখল করে নেয়। ইংরেজরা কি করছে, বাংলা এবং পরবর্তী ভারতীয়, বর্তমানে ভারত যেটা আর কি, মানে ইন্ডিয়া, তো পরবর্তী ভারতীয় উপমহাদেশকে সামরিক শক্তি এবং কূটনীতির মাধ্যমে দখল করে, অনেক সিস্টেমেটিকলি, ঠিক আছে, ডিরেক্ট না। এবং নিজেদের শাসন প্রতিষ্ঠা করে, সেখানে নিজেরা শাসন করে। এই শাসন ব্যবস্থার প্রধান উদ্দেশ্য ছিল নিজেদের অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ করা, মানে নিজে, এটা সম্পূর্ণ ওদের উদ্দেশ্য জন্য আছে। ওরা এখান থেকে সব সম্পদ নিয়ে ওদের এখানে নিয়ে চলে গেছে ইংরেজরা, আমাদেরকে গরিব করে আর কি। এবং উপনিবেশের সম্পদ শোষণ করে, মানে এই উপনিবেশের সম্পদ শোষণ করে, এই জন্য এটাকে বলা হয় যেহেতু একটি বিদেশি শক্তি। কারণ ইংরেজরা কি আমাদের বাংলাদেশের নাকি, নাকি ভারতের না, ওরা হচ্ছে বর্তমান লন্ডন, যেখানে বলে লন্ডন, হ্যাঁ, আমেরিকা লন্ডন, এরা হচ্ছে ইংরেজরা হচ্ছে লন্ডন। তো ওরা তো বাইরের শক্তি, বিদেশি শক্তি এসে ব্রিটেনে আমাদের এখানে এসে দূরবর্তী একটা এলাকা বা বাংলা বা ভারত দখল করে শাসন করছে এবং আমাদের সব সম্পদ ওরা লুটপাট করছে। এই জন্য ওই শাসনটাকে বলা হয় ঔপনিবেশিক শাসন। আমি আশা করবো তোমার উপনিবেশিক শাসন সম্পর্কে একটা সিম্পল ব্যাখ্যা চলে আসছে বা একটা ধারণা চলে আসছে এটা পড়ার পরে। হয়তো তোমার রিডিং পরে এটা আসে নাই। 2 নম্বর, বাংলার ইংরেজ শাসন প্রতিষ্ঠার দুটি কারণ ব্যাখ্যা করো। বাংলা ইংরেজ শাসন প্রতিষ্ঠার দুটি প্রধান কারণ কি কি? মানে দুটি কারণ লিখতে হবে, দুটোটা লিখবো। একটা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। তো ইংরেজরা মূলত ব্যবসা বাণিজ্য করে, মানে বড় লোক হওয়ার জন্য, লাভবান হওয়ার জন্য বাংলা আসছিল। খেয়াল করো, এই তো লিখছে, লিখাটা লাভবান হওয়ার জন্য বাংলা এসেছিল। তো বাংলার সম্পদ এবং অর্থনৈতিক গুরুত্ব তাদের এখানে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে প্রলুব্ধ করে। মানে যখন অর্থনৈতিক বা সম্পদ দেখে তারা এখানে লোভে পড়ে যায়, বাংলার এখানে এত সম্পদ দেখে, তারা এই জন্য এবার চাচ্ছিল কি, এরা এখানে একটা স্থায়ী একটা অবস্থান তৈরি করতে। তো এবার কি কি করতে হবে, এই জন্য শাসন করতে হবে, বাংলার মানুষকে শাসন করে ওরা রাজা হবে, আমরা কি প্রজা হবো, এরকম করে শাসন করে আমাদের এখান থেকে সম্পদ লুট করবে। এটা একটা উদ্দেশ্য, অর্থনৈতিক উদ্দেশ্য। তারপর 2 নম্বর ছিল রাজনৈতিক শূন্যতা ও সামরিক শ্রেষ্ঠত্ব। মুঘল সাম্রাজ্যের পতনের ফলে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা ও শূন্যতাকে ইংরেজরা কাজে লাগায়। ইংরেজদের শাসন আমলের আগে মুঘলরা শাসন করে, ঠিক আছে। তো মুঘল সাম্রাজ্য যখন সাথে সাথে পতন হয়ে যায়, পতন হওয়ার পর পর জায়গাটা খালি হয়ে থাকে না, যে এখানে দখল করার মতো একজন তো আসবে, জায়গাটা শূন্য এখন। এই শূন্য জায়গাটা দখল করে কারা? ইংরেজরা এসে, ঠিক আছে, তারা কাজে লাগায় সুযোগটাকে। রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শক্তিশালী সেনাবাহিনী ও নৌবাহিনী ছিল তাদের, কারণ তাদের অনেক হাতিয়ার ছিল, নৌবাহিনী ছিল, সেনাবাহিনী ছিল ইত্যাদি ইংরেজদের, যা ছিল স্থানীয় শাসকদের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করে। মানে যারা শাসক ছিল টুকটাক, মানে আমাদের বাংলায় আর কি, তো ওগুলোর উপর নিয়ন্ত্রণ করতে হবে না, নাহলে তো মারামারি লেগে যাবে ওরা। তো ওদের উপর, আমাদের এলাকার শাসকগুলোর উপর নিয়ন্ত্রণ করার জন্য ইংরেজদের কাছে যথেষ্ট হাতিয়ার ছিল। 3 নম্বর, দ্বৈত শাসন প্রবর্তনের ফলে নবাব কেন ক্ষমতাহীন হয়ে পড়ে, ব্যাখ্যা করো। দ্বৈত শাসন প্রবর্তনের ফলে নবাব কেন ক্ষমতাহীন হয়ে পড়ে? প্রশ্নগুলো ভালো করে বুঝবো আগে। উত্তর হচ্ছে 1765 সালে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। কে? লর্ড ক্লাইভ। একটু আগে আমরা পড়ছি লর্ড ক্লাইভের কথা, মেবি ওই যে রবার্ট ক্লাইভ, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা দেওয়ানি ও রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে। মানে ইস্ট ইন্ডিয়া একটা কোম্পানি ছিল যেটা ইংরেজদের আন্ডারে ছিল, ওটা বাংলা দেওয়ানি এবং রাজস্ব মানে ট্যাক্স আদায়ের ক্ষমতা। মনে করো আমাদের কাছ থেকে ট্যাক্স কে নেয়, এখন বর্তমানে সরকার নেই, ইংরেজরা এসে জিনিসটা ওদের আয়ত্তে নিয়ে ফেলে। ওরা কি করে, ট্যাক্স আমাদের কাছ থেকে নেয়, ওদের কাছে যাইতো ট্যাক্স সরাসরি, আমাদের ট্যাক্স গুলা। এই ব্যবস্থায় নবাবের উপর প্রশাসনিক দায়িত্ব, যেমন আইন শৃঙ্খলা রক্ষা ও বিচার ন্যস্ত করা হয়, কিন্তু তার হাতে কোনো রাজস্ব আদায়ের ক্ষমতা বা সামরিক শক্তি ছিল না। যেটা মেইন, যেটা শাসন করার জন্য মেইন, সেটা কি, ক্ষমতা বা মানুষ শাসন করার জন্য বাংলার মানুষদেরকে লাগবে কি, নাম্বার হচ্ছে রাজস্ব। ট্যাক্স আমি কাকে দিচ্ছি সেটা ডিপেন্ড করে না আমার সার্ভিস কেমন পাবো আমি। সামরিক শক্তি মানে কি, এই যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন রকমের সামরিক শক্তি যুদ্ধ করার জন্য, ওগুলা নবাবের হাতে ছিল না, ওগুলো ছিল কাদের হাতে? ইংরেজদের হাতে। তাহলে অন্যদিকে কোম্পানি ক্ষমতা লাভ করলেও জনগণের প্রতি কোনো দায়িত্ব গ্রহণ করেনি। এই যে আমি এখন বললাম,
আমি যে একজন সরকারকে ট্যাক্স দিচ্ছি, সরকার এর বদলে আমাকে কি দিচ্ছে? সার্ভিস দিচ্ছে, আমাকে সেবা করতেছে। সরকারি হসপিটাল, আরো অনেক সেবা আছে না এরকম? সরকারি বিভিন্ন আমরা যে আইডি কার্ড পাচ্ছি, আর বিভিন্ন রকমের সরকারি সেবা আছে, বিদ্যুতের সেবা, সরকারি সেবা। হ্যাঁ, আমরা তো টাকা দিয়ে বিদ্যুৎ চালাচ্ছি, কিন্তু সরকার তো এটা দিচ্ছে। তো সরকারি সেবা আমরা সরকারকে ট্যাক্স দেওয়ার মাধ্যমে ওগুলো পাইতেছি। কিন্তু এই যে ইস্ট ইন্ডিয়া ইন্ডিয়া কোম্পানি ইংরেজদের আন্ডারে ছিল, ওগুলা সরকার জনগণ থেকে কি নিচ্ছিল? ট্যাক্স নিচ্ছিল, রাজস্ব নিচ্ছিল, টাকা। কিন্তু জনগণকে সেবা দিচ্ছিল না ওই পরিমাণ। তাহলে ফলস্বরূপ নবাব নামমাত্র শাসকে পরিণত হয়ে যায়। তখন কি নবাবের হাতে দায়িত্ব ছিল? নবাব কি হয়েছে? শুধুমাত্র এমনি দেখতে শাসক নবাব। তখন নবাবের হাতে আর কোনো ক্ষমতাই নেই এক প্রকার, কিন্তু নবাব সরকার, এরকম অবস্থা ছিল। সব ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তো তিনি সম্পূর্ণ ক্ষমতাহীন হয়ে পড়ে। কথা বুঝে আসছে? এই হচ্ছে ঘটনা। প্রশ্ন 4 নম্বরে আমাদের এটাই ছিল মনে হয়, 76-এর মন্বন্তরের কারণ ব্যাখ্যা করো। তাহলে আমি দেখি 4 নম্বর, 76-এর মন্য মনন্তরের কারণ ব্যাখ্যা করো। ওই আমরা ওইটা ইয়াতে পড়ছিলাম, খ নম্বরে পড়ছিলাম মনে হয়। 1770 সালে, মানে বাংলা হচ্ছে 1176 সালে। দেখো তো আমরা পড়ছি কিনা ওই 1176 সালের কথা। বাংলায় সংগঠিত ভয়াবহ দুর্ভিক্ষ 76-এর মনন্তর নামে পরিচিত। তাহলে 76-এর মনন্তর তোমাকে যদি বলা হয়, তুমি বুঝবে কি জানো? ওই যে বাংলা সন 1176 সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল, ওইটাকে 76-এর মনন্তর বলা হয়। এর প্রধান কারণগুলো কি কি ছিল দেখি। প্রাকৃতিক দুর্যোগ ছিল, মানে 1768 থেকে 1770 সাল পর্যন্ত। এবার এটা ইংরেজি সনের কথা বলতেছে, গোলায় ফেলিও না। উপরেরটা কি ছিল? 1176, এটা বাংলা সাল। তো সেম জিনিসটা কনভার্ট করে ইংরেজি সালে নিয়ে গিয়ে তারপর বোঝাচ্ছে তোমাকে। 1768 সাল থেকে 1770 সাল পর্যন্ত পরপর 3 বছর অনাবৃষ্টি ছিল, মানে বৃষ্টি ছিল না কোনো। খরার কারণে, মানে খরা হয়ে গেছে, জমি পুরো ফাটে গেছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়, মানে ফসল আর ফলে না, যার কারণে খাদ্য সংকট সৃষ্টি হয়, খাবারের অভাব দেখা দেয়। ইংরেজদের শোষণ ও কর নীতি, এবার এমন এর উপর চলে আবার কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল, খাদ্য সংকটের সময় কৃষকদের উপরে অতিরিক্ত করের বোঝা চাপাই দিছে, যে তোরা ফসল ফলা বা না ফলা, আমাদেরকে টাকা দিতে তোদেরকে হবে, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছিল তখন। এবং বল প্রয়োগ করে রাজস্ব আদায় অব্যাহত রাখে। বল প্রয়োগ করে কি মানে কি? ক্ষমতা দেখায়। রাজস্ব মানে কি? টাকা আর কি, বা ট্যাক্স কৃষকদের থেকে আদায় করে নিত। এরপর ছিল খাদ্য মজুদ। কোম্পানি ও তাদের কর্মচারীরা খাদ্যশস্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছিল। এই সম্মিলিত কারণে দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করে এবং বাংলা প্রায় এক তৃতীয়াংশ মানুষ মারা যায়। 3/1 মানুষ বাংলায় তখন মারা যায় এই কাহিনীগুলোর কারণে। ঠিক আছে, আই থিঙ্ক কমপ্লিট, তোমাদের আর নাই। তো আমরা পরবর্তী অধ্যায়ে পরবর্তী ভিডিওতে পড়বো। আজকের ভিডিও তোর পর্যন্ত থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।